যদিও রিয়েল লাইফে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা অভিনয় করছি, ঠিক আছে, বসের সামনে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, আমাদের প্রত্যয় প্রচুর বাড়িতে ইমেজ যেরকম আমরা অভিনয় মেনটেন করে, করছি। প্রত্যয়ের বাড়িতে হ্যাঁ, অভিনয়টা কিন্তু অস্কার জিততে পারে। না, অনেকে তো ইন্টারভিউতে গিয়েও বড় বড় ব্যক্তিত্ব আছে যারা নিজেদেরকে মনে করে, তারাও তো গিয়ে ব্যাপক অভিনয় করতে থাকে। আমাদের টলিগঞ্জের কিছু সেলিব্রিটি আছে, তারা যখন সোশ্যাল ইস্যুর সময় তারা যে অভিনয় করেছিল আরজি করার সময়, সেগুলো তো মানে অস্কার ছুঁড়ে মারা উচিত ছিল। যে সিনেমা এলে পরে এরা খুব গরিব হয়ে যায়, আমাদের পাশে দাঁড়ান, তারপরে আমরা সুইজারল্যান্ডে ঘুরতে যাই বছরে 4 বার। সিনেমার কাস্টে আমাদের রিভিউ কমিউনিটি থেকে 2জনকে নেওয়া উচিত ছিল, তাহলে সিনেমাটা আরো হোলসাম হতো। বলতো তার মধ্যে একজন হচ্ছে স্বর্ণ আর কি অ্যাডপ্টেড ভাই। আমির খান যেরকম পিতৃত্ব অনুভব করেছিল, স্বর্ণ পিতৃত্ব অনুভব করেছিল, পরে বাঁশ খেয়েছে। বিড়ি খাচ্ছি তো মাসে। আজকে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে গো, এই হলুদ ড্রেসটা পরে খুব হ্যান্ডসাম লাগছে। না 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 ভাই, মাসের শেষ তো ভাই সিগারেট থেকে বিড়িতে নেমে এসেছি। যদি সতু বাছার আর মহারাজকে যদি নেওয়া হতো এই সিনেমাতে, তাহলে কাজটা আরো কি বলতাম। সতু বাছার আর মহারাজকে নয়, তুই আসল কাস্ট মেম্বারকে তুই এরকম ভাবে এরকম ইয়ে করতে পারিস না। না না আর না না, সৌম্যকে নিলে পরে সিনেমাটাই হতো না ভাই। ও বকে 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 ভাই সিনেমার শুটিং পিছিয়ে যেত আরো 1 বছর। ঠিক আছে, নমস্কার, আমি আজকে আপনাদের হোস্ট প্রত্যয়। লোকে কি ভাববে চ্যানেল আপনারা হয়তো সকলেই দেখে থাকেন। তা আমাদের সাথে আজকে আছে 2জন। একজন আপনার সকলের মিষ্টি বন্ধু, আপনাদের সকলের মিষ্টি বন্ধু মুভিবাব দেবজ্যোতি, এবং অপর দিকে রয়েছে আমাদের বাংলার মুভি রিভিউ কমিউনিটির কবির সিং, স্বর্ণজ্যোতি দাস, হিরেমতি স্বর্ণজ্যোতি। তা আমাদের আজকে পর্বটা মানে হঠাৎ করেই রাতে ঠিক হয়েছে যে মানে ওই 2 মিনিটের ডিসিশন যে চল কি নিয়ে টপিক নিয়ে আলোচনা করা যায়। তা রিসেন্টলি আমির খানের সিনেমা আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন, সিতারে জমিন পার। কালকে রোববার আছে, যদি না দেখে থাকেন ডেফিনেটলি সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখে আসার পর আপনাদের কি মতামত আছে এই ভিডিওতে জানাতে পারেন। তা ফার্স্ট অফ অল তোদেরকে ওয়েলকাম, অনেকদিন পর আমাদের পডকাস্ট আসছে। তা ফার্স্ট অফ অল তোদের সিনেমাটা কেমন লেগেছে, আমি দেবজ্যোতিকে দিয়ে আগে স্টার্ট করি। আমার ভালোই লেগেছে। আমি যে এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম, আমার অরিজিনাল ফিল্মটা দেখা, তো আমি এক্স্যাক্টলি ট্রেলারে যেটা প্রমিস করেছিল, এরা এক্স্যাক্টলি ফ্রেম বাই ফ্রেমই রিমেক করেছে, এবং এক্স্যাক্টলি ফ্রেম বাই ফ্রেম রিমেক। ঠিক আছে, মানে এটা আমি যে লিটারালি বলছি তা না, ফ্রেম বাই ফ্রেমই রিমেক। আমি এটাই এক্সপেক্ট করে গেছিলাম, আমার ওয়ার্ক করেছে। আমার ভালোই লেগেছে, ইমোশনটা ওয়ার্ক করেছে, কমেডিটা ওয়ার্ক করেছে। দারুণ কোনো মাস্টারপিস সিনেমা না, বাট ভালোই লেগেছে আমার। আচ্ছা, এর প্রাসঙ্গিক আরেকটা কথা বলতে চাই, এরকম অনেক সিনেমা হয় না যেগুলো মানে ফ্রেম বাই ফ্রেম কপি হয় এবং অনেক সিনেমা থেকে ইন্সপায়ার হয়, যেগুলো দেখবার পর যেহেতু ফার্স্টটা দেখা আছে, এবং অনেক সময় হয় না যে এটার তো আসল জিনিসটা তো দেখেই ফেলেছি, আবার এরকম একটা কপি জিনিস আসতে চলেছে, আদৌ কি সিনেমাটা সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে কিনা, এই ব্যাপারটা কি কখনো ফিল হয়েছে? না দেখ, এটার যে বক্তব্যটা রাখতে চেয়েছে, এই যে অটিস্টিক মানুষ বা যাদেরকে মানে যাদের কোনো রকম ভাবে একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, যারা সেই অর্থে স্বাভাবিক নয়, তো সেই মানুষগুলোকে কোথাও গিয়ে একটা ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গিতে দেখা, কোথাও গিয়ে একটা মানে হয় না যে আমরা একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব, যে আমরা সমাজের এই মানুষগুলোকে অ্যাবনর্মাল বলে দাগিয়ে দিই। তো এই গল্পটা ইম্পর্টেন্ট একটা গল্প, ঠিক আছে, এবং এটাকে কি হচ্ছে, এটাকেই এই গল্পটা এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গল্পটাই তুমি কিসে বলছো, একটা স্পোর্টস কমেডির মাধ্যমে বলছো। আমি অরিজিনাল সিনেমাটা দেখেছিলাম, এবং এই ফর্ম্যাটটা স্পোর্টস ফিল্মে কি হয়, যেহেতু একটা টিম আছে, সো ইউ আর ডিলিং উইথ ইন্ডিভিজুয়ালস, তো সেটা ওয়ার্ক করেছে। আমার অরিজিনাল খুবই ভালো লেগেছিল, বাট তা বাদ দিয়ে আমি বলবো আমার কিন্তু ওয়ার্ক করেছে। আচ্ছা, ঠিক আছে। স্বর্ণজ্যোতি, তোর নিশ্চয়ই সিনেমাটা দেখা হয়ে গেছে এবং আশা করি তোর অরিজিনালটাও দেখা আছে, কেননা তুই অনেক এরকম হলিউড বা অন্যান্য বাইরের কান্ট্রির অনেক সিনেমা দেখিস, যেটা নিয়ে আলোচনাও করিস। তা তোর এই সিনেমা থেকে কি এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কি ফুলফিল হয়েছে এই সিনেমাটা দেখে, না কিছু মতের অমিল থাকতেও পারে, সেটা একটু জানা। আমার ট্রেলারটা দেখে ভালোই লেগেছিল। ফ্রেম বাই ফ্রেম রিমেক জানি আমরা প্রত্যেকে। আমি খালি এটাই বলবো যে 3 ইডিয়টস, পিকে বা লাল সিং চাড্ডা দেখে ওই সিনেমাগুলো যতটা জঘন্য বা ট্র্যাশ ছিল, তার থেকে এই সিনেমাটা অনেকটাই বেটার। এখন রিমেক সিনেমা বানানোর মধ্যে কোনো ব্রিলিয়ান্স অ্যাকচুয়ালিতে নেই, ঠিক আছে, কারণ তুমি অলরেডি একটা কাজ যেটা খুব হিট, তুমি সেটাকে তুমি ফ্রেম বাই ফ্রেম রিমেক তুমি করছো, তার মধ্যে কোনো ব্রিলিয়ান্স অ্যাকচুয়ালি নেই। কিন্তু এই যে স্পেশালি এবেল্ড অ্যাডাল্টদের দিয়ে যে সিনেমাটা যে করানো যে হয়েছে, তোর একটা জিনিস ভেবে দেখ, একটা এরকম টাইপের মানুষকে দিয়ে অভিনয় করানোটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক আছে। আমি আর তুই বা দেবজ্যোতি আমাদেরকে ক্যামেরার সামনে দিলে আমরা কি অভিনয় করতে কি পারবো? যদিও রিয়েল লাইফে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা অভিনয় করছি, ঠিক আছে,
বসের সামনে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, আমাদের প্রত্যয় প্রচুর বাড়িতে ইমেজ যেরকম আমরা অভিনয় মেনটেন করে, করছি। প্রত্যয়ের বাড়িতে হ্যাঁ, অভিনয়টা কিন্তু অস্কার জিততে পারে। না না, ইউটিউবেও শুধুমাত্র গ্রুপে ইউটিউবে যেটা দুটো সেটা হচ্ছে কি, দুটোর হলেই সেটা থেকে split অস্কার personality। নমিনেটেড। না, অনেকে তো ইন্টারভিউতে গিয়েও বড় বড় ব্যক্তিত্ব আছে যারা নিজেদেরকে মনে করে, তারাও তো গিয়ে ব্যাপক অভিনয় করতে থাকে, বলে যে আমরা সিনেমা দেখি, আমরা সিনেমা নিয়ে কোনো সবাই রকম করে, টাকা পয়সা নিয়ে। অভিনয় সবাই করে। আমাদের টলিগঞ্জের কিছু সেলিব্রিটি আছে, তারা যখন সোশ্যাল ইস্যুর সময় তারা যে অভিনয় করেছিল আরজি করের সময়, সেগুলো তো মানে অস্কার ছুঁড়ে মারা উচিত ছিল। তো Really? যাই হোক, অস্কার যা ছুঁড়ে অভিনয় মারা না, আরজি মানে করার সময় কি উঁচু দরের অভিনয়টা দেখেছিলাম আমি। কি আর আরজিকর কেন, সারা বছরই এদের সারা সিনেমা এলে আরজি পরে করার এরা সময় খুব চোখে গরিব পড়েছিল হয়ে কিন্তু। যায়। ঠিক আছে, এদের সিনেমা এলে পরে এরা খুব গরিব হয়ে যায়, আমাদের পাশে দাঁড়ান, তারপরে আমরা সুইজারল্যান্ডে ঘুরতে যাই বছরে 4 বার। ঠিক আছে, তো যাই হোক, এবার মেন ব্যাপার হচ্ছে কি যে এই সিনেমার একমাত্র ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ওই স্পেশালি এবেল্ড ছেলেমেয়েগুলোর অভিনয়, এবং সেটা দুর্দান্তভাবে মন ছুঁতে পারে। আমার রিভিউটা পোস্ট করা হয়নি, আমার রিভিউ তো আমি এটার উপরে আমি এমফাসিস করেছি সব থেকে বেশি। আমির খানের অভিনয় সো সো, ঠিক আছে, আমির খানের এখন ওই কুলির জন্য ওয়েট করে আছি, যদি কিছু ডিফারেন্ট যদি হয়। ওকে, জেনেলিয়া দেশমুখ অথবা জেনেলিয়া ডিসুজা, তার সাথে আমির খানের বন্ডিং আমার ভাল লেগেছে। আর দেখ, বেসিক্যালি এই যে নর্ম রয়েছে না, যে আমরা নর্মাল, ওরা অ্যাবনর্মাল, বা ওরা স্পেশালি এবেলড আমরা বলছি, এই যে দেখার দৃষ্টিভঙ্গি, যে নর্মালটা এক একজনের ডেফিনেশন অনুযায়ী এক এক রকম, বরং তুই যদি দেখবি যে ওরা বাহ্যিকভাবে আমাদের মতো না হলে পরেও ওদের ভেতর অনেক বেশি পরিষ্কার। আমরা যারা হ্যাঁ, এবং এই যে যেটা বাহ্যিকভাবে স্বর্ণ খুব বলবে, এটা নর্মাল একটা নাম আছে, আমি ক্যাটাগরিতে স্বর্ণকে পড়ি। একটু ইন্টারাপ্ট করছি। এটা কিন্তু একটা সায়েন্টিফিক কনসেপ্ট আছে, যারা স্পেশালি এবেড তাদের একটা কিন্তু বলা, যেটাকে বলা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সেটা কিন্তু খুব রিয়েল একটা জিনিস, ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং সেটা সিনেমাতে দেখানো হয়েছে। স্বর্ণ কন্টিনিউ কর। আমার আমার মায়ের একটা এরকম ছাত্রী আছে, ঠিক আছে, এই সিনেমাতে যারা পারফর্ম করেছে এরকম এক্স্যাক্টলি একটা ছাত্রী আছে। তো আমি দেখেছি সেই সূত্রে খুব কাছ থেকে, এরা বরং আমাদের থেকে অনেক বেশি স্বাভাবিক। আমার প্রথম প্রেমিকার বাড়িতে একজন পিসি থাকতো, যাকে ওরা বলতো যে পাগল হয়ে গেছে প্রেমে আঘাত পেয়ে, কিন্তু আমার সামাও ওই মহিলাকে বাকিদের থেকে অনেক বেশি স্বাভাবিক বলে মনে হতো। ঠিক আছে, ওনার বোধ বুদ্ধি অনেক বেশি ছিল। তো এই নর্ম ব্যাপারটা কি, সেটাকে কাইন্ড অফ এই সিনেমাটা কিন্তু চ্যালেঞ্জ কিন্তু করে। এবং দেখ, এই সিনেমাটার স্টোরিটার মধ্যে একটা ব্যাপার আছে, যে আমির খানের ক্যারেক্টারটা হচ্ছে কি কাইন্ড অফ আমাদেরই মতো অ্যারোগ্যান্ট, অপরচুনিস্টিক, স্বার্থপর একটা ক্যারেক্টার। ঠিক আছে, এবার সে এদেরকে পাগল ভাবছে, কিন্তু এদের সংস্পর্শে এসে এর জীবনটাকে দেখার দৃষ্টিকোণটা বদলে যাচ্ছে, যেটা এই সিনেমার সেলিং পয়েন্ট। এখন আমি কম্পেয়ার যদি করি, হলিউডের উডি হ্যারেলসনের ধারে কালতেও আমির খান যায় না বা যেতে পারে না। যদিও আমির খান প্রাইম সময় যখন রং দে বসন্তী বানাচ্ছিল, গাজনি বানাচ্ছিল, তখন করলে পরে কি হতো আই ডোন্ট নো। এখন আমির খানের যেটা হয়ে গেছে, ওই যে পিকে সিনড্রোম চলে এসছে, সবকিছুতেই চোখ বড় বড় করে ওভার ড্রামাটিক এক্সপ্রেশন দেওয়া, লাউড। তো সেটার জন্য আমির খানের অভিনয়টা আমার ভালো লাগে না এখন আর একদমই। কিন্তু যাই হোক, এই সিনেমাটা দেখে ওই লাল সিং চাড্ডা বা পিকে দেখে যেরকম মটকা গরম হয়েছিল, সেরকম মটকা গরম তো একেবারেই হয় না। সিনেমাটা হাসায়, কাঁদায়, ভাবায়, অবাকও করে। ঠিক আছে, ক্লাইম্যাক্সটা তো খুবই ভালোভাবে ডিজাইন করা হয়েছে, যদিও এগেন ফ্রেম বাই ফ্রেম রিমেকে মাথা লাগানোর আর কি ব্যাপার আছে। কিন্তু রিমেক তো লোকে সাউথের সিনেমাও করে। আমির খান অ্যাটলিস্ট একটা সেন্সিবল সিনেমা নিয়ে এসছে, যেটার রিমেকটা করা উচিত ছিল কাইন্ড অফ। ঠিক আছে, ইভেন তো মানে যদি রিমেক বলতে হয়, সেটা তো অনেক সময় ধরে, যেটা অজয় দেবগন অনেক সিনেমা রিমেক করে। তোর কেমন লেগেছে, তোর কেমন লাগলো সিতারে জামিন পার বল? আমার কিন্তু, আমি যেহেতু আগের এই স্প্যানিশ ফিল্মটা দেখিনি, আমার যেহেতু এটাই প্রথম, আমার সিনেমাটা এই স্পেশাল চাইল্ড, তাদের এই যে এক একটা বৈশিষ্ট্য, এবং তারা যখন মানে সমাজ যেরকম তাদেরকে বলে যে এরা তো অ্যাবনর্মাল, এদের দ্বারা কিছু হবে না, কিন্তু ওদের এক একজনের মধ্যে যে একটা স্পেশাল কোয়ালিটি আছে, কেউ প্রাণীকে ভালোবাসছে, তাদের ভাষা বুঝতে পারছে, কেউ একটা ক্যাফেতে কাজ করছে, কেউ একটা হোটেলে কাজ করছে, তারও একটা মানে খিদে রয়েছে কোনো কিছু একটা করার, বা ইচ্ছা রয়েছে। এদের কাজটা আমার বেশি ভালো লেগেছে, আমার যেটা মনে হয়। এবং যেটা কর্ণ বললো, সেটা আমিও বলেছি, যে এরকম আমার একটা মনে হয় এই সিনেমার কাজটা আমাদের রিভিউ কমিউনিটি থেকে দুজনকে নেওয়া উচিত ছিল, তাহলে সিনেমাটা আরো হোলসাম হতো। বলতো কারা তার কারা? মধ্যে একজন হচ্ছে স্বর্ণ, আর কি অ্যাডপ্টেড ভাই। আমার adopted ভাই। স্বর্ণ আমির খান যেরকম পিতৃত্ব অনুভব করেছিল, স্বর্ণ পিতৃত্ব অনুভব করেছিল, পরে বাঁশ খেয়েছে।
জল খা জল খা জল কি খা হচ্ছে বেচারা? হচ্ছে। ভাই তোকে মনে না, না, করছে। বিড়ি খাচ্ছি তো চন্দ্রদা মাসের আজকে শেষ। তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে গো, এই হলুদ ড্রেসটা পরে খুব হ্যান্ডসাম লাগছে। না, 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 না ভাই, মাসের শেষ তো ভাই সিগারেট থেকে বিড়িতে নেমে এসেছি। ঠিক আছে, না, না, এই সিনেমাতে যদি সিগারেট থেকে বিড়িতে আমার মনে নেমেছে, হয়, ভাই টোকা দিয়ে চলে গেছে। না, না, যদি সতু বাছার আর মহারাজকে যদি নেওয়া হতো এই সিনেমাতে, তাহলে কাজটা আরো বেশি বলতাম। শতু বাছার আর মহারাজকে নয়, তুই আসল আসল কাস্ট মেম্বারকে তুই এরকম ভাবে এরকম ইয়ে করতে পারিস না, 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 ঠিক আছে? আর না, না, সৌম্যকে নিলে পরে সিনেমাটাই হতো না ভাই। ও বকে 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 ভাই সিনেমার শুটিং পিছিয়ে যেত আরো 1 বছর। ঠিক আছে, আমি নামই নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে আমার কাছে কোয়েশ্চেন আসবে, দাদা আমার চ্যানেলে স্ট্রাইক আসবে না তো, তুমি আমার নাম নিলে? সেই পডকাস্টটা যেই কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল, এই জন্য বলেছি রাত্রিবেলা আমাকে কন্ট্যাক্ট করবি না, আমি মুখ আটকাতে পারি না তখন। ঠিক আছে, ভাই, যত রাত বাড়বে আচ্ছা তত আমার ভেতরে পশু বেরিয়ে আসবে। আচ্ছা, পরের এই বিষয়ে আরেকটা টপিক থাকবে যেটা আমি অ্যাড্রেস করছি। এবার সিতারে জামিন পার আর একটা হচ্ছে তারে জামিন পার। দেখ, দুটো সিনেমার গল্প, দুই ধরন বলার পদ্ধতি, দুটোই আলাদা। মানে ওইটা একরকম ছিল, এইটা একরকম ছিল। আমি যদি বলি আমির খানের পারফরমেন্স ওখানে বেশি কি রিয়েলিস্টিক এবং ম্যাচিওর, যেটা আমাদেরকে ভাবাচ্ছে প্লাস আগাচ্ছে, এই ব্যাপারটা কি সিতারে জামিন পারে কি ফিল হয়েছে? প্রথমে যদি চলে আসি দেবজ্যোতির কাছে। দেখ, প্রথমত তারে জামিন পার অনেক পরিণত একটা ছবি, ঠিক আছে, এবং সেটা অরিজিনাল। সেটা কিন্তু কোনো একটা সাকসেসফুল সিনেমা, যেটা অলরেডি স্পেনে সাকসেসফুল হয়েছে, অন্যান্য ভাষাতে রিমেক হয়েছে, হলিউডে রিমেক হয়েছে, সেটার ফ্রেম টু ফ্রেম রিমেক নয়, ঠিক আছে, এটা প্রথম কথা। এবং সিতারে জামিন পারে তুই যদি এক্সিকিউশনও দেখিস, সিতারে জামিন পার কিন্তু অনেক পরিণত একটা সিনেমা। এবার দুটোর মধ্যে মিল হচ্ছে, দুটোই খুব ইম্পর্টেন্ট সামাজিক বিষয় নিয়ে কথা বলে। তারে জামিন পারে কি দেখেছিল, মিসআন্ডারস্টুড চাইল্ড, ডিসলেক্সিয়া, এই জিনিসগুলোর উপরে হাইলাইট করেছিল। আর সিতারে জামিন পারে কি হাইলাইট করেছে, এই যে অটিস্টিক মানুষ যাদেরকে সমাজ অ্যাবনর্মাল বলে দাগিয়ে দেয়, সেটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন। তো দুটোই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছে। বাট সিনেমাটিক্যালি তারে জামিন পার কিন্তু অনেক উঁচুতে, এবং ওখানে কিন্তু আমির খানের পারফরমেন্স যেটা ছিল, অনেক বেশি নুয়ান্সড পারফরমেন্স ছিল। যেটা সর্ব একটু আগে বলছিল যে আমির খানের যে গোল্ডেন রানটা ছিল ওই রাং দে বাসন্তী, ওই সময়টায়, ওই জায়গাটা আমির খানের পারফরমেন্স কিন্তু অনেক নুয়ান্স ছিল। দেখ, ব্যাপারটা কি বলতো, সিতারে জামিন পারে আমির খানের পারফরমেন্স যে খুব ভালো দিয়েছে তা না, এবং কমেডি অনেক জায়গায়, কমেডি অনেক জায়গাতেই আমির খানের পারফরমেন্স ভীষণ লাভ, ভীষণ লাভ, মানে ভীষণ লাভ। ব্যাপারটা কি বলতো, যেহেতু ইমোশনটা ওয়ার্ক করছে সিনেমার, এবং যেহেতু ওই যে একটা পজিটিভ মেসেজিং আছে, এবং এই যে অভিনেতাদের নেওয়া হয়েছে তারা তারা এতটা লাইকেবল, তারা এতটা রুটেবল, জিনিসটা ওয়ার্ক করে যাচ্ছে। বাট পারফরমেন্সের দিক দিয়ে বা সিনেমার দিক দিয়েও তারে জামিন পারের কিন্তু ধারে কাছেও না, এবং তারে জামিন পারে একটা অরিজিনাল সিনেমা, এটা তো একটা সাকসেসফুল সিনেমা দেখে বানা। সিতারে জামিন পারে আমার ভালো লেগেছে, বাট তারে জামিন পারে ধারে কাছেও না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার এই সিনেমা দেখতে দেখতে মনে হলো, এই সমস্ত সিনেমার ক্ষেত্রে দেখবি এমন কিছু কিছু সিন আসে যেই সিনগুলো আমাদেরকে না ভেতরে অনেকটা ভাবাচ্ছে, প্লাস চোখে জল আনছে, এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর জিনিসটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত সিনের ক্ষেত্রে। তা কখনো কি মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনটাকে দুর্দান্ত ভাবে আপলিফট করছে, বা দেখে আমার সিনটা দেখে মানে খুব ভালো লেগেছে, ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়েছে, এরকম ব্যাপার ফিল হয়েছে? এটা আমি বলি, শোন, তারে জামিন পারের সব থেকে বড় জয় হচ্ছে কি এইখানে, তারে জামিন পার মেমোরেবল। এবং তারে জামিন পার মেমোরেবল, তোরা খালি গানগুলো দিয়ে দেখ। ঈশান একদিন স্কুলে শাস্তি পেয়েছে, তারপরে ও স্কুল থেকে বেরিয়ে একা একা মুম্বাই শহরকে এক্সপ্লোর করছে। কখনো জেসিবির কাজ দেখছে, কখনো কেউ ওপরে রং করছে, সেখান থেকে এক ফোঁটা ওর গালে এসে পড়ছে। এবং আদনান সামির গলাতে মেরা জাহান বলে একটা গান ছিল, অপূর্ব। অথবা ঈশান আর ঈশানের দাদা, যেই দাদা পড়াশোনাতে অনেক বেশি ভালো এবং ডিসিপ্লিন। তুই দেখবি এই যে আমরা যে বলি না যে র্যাট রেসের মধ্যে দৌড়াচ্ছি আমরা সবাই, তো ঈশানের বাড়িতে একটা গানের সিকোয়েন্স ছিল, যে ঈশানের বাবা আর দাদা সকালবেলা উঠে ফিটফাট তৈরি হয়ে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ও ঘুম থেকে উঠছে, মা ডাকার পরে ও বাথরুম করতে গিয়ে অনেক জিনিস ভাবছে। ওই যে গানটার মধ্যে দিয়ে যে স্টোরি টেলিং হয়েছে ওই পোর্শনটাতে। এক্স্যাক্টলি, ঠিক ঠিক ঠিক। অথবা ধর, ঈশানকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছে, এবং বোর্ডিং স্কুলে সমস্ত স্যারেরা ওকে ধমকাচ্ছে, ও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে ওকে, এবং ও ইমাজিন করছে যে স্যারের মুখ দিয়ে সাপ বেরোচ্ছে, বোর্ডে অক্ষরগুলো সব সাপের মতো হয়ে যাচ্ছে। এমন এক একটা গান ছিল তারে জামিন পারে, এবং
গানগুলো তো নাচা গান আর গান নয়, গানগুলো বেসিক্যালি ঈশানের মনের অবস্থাটাকে স্টোরি টেলিং এর মধ্যে ঢোকাচ্ছে, যে ওই সিনেমাটা তোর মাথায় ছেপে যাবে। ছেপে গেছে অলরেডি, হ্যাঁ হ্যাঁ। সেই ব্যাপারটা কিন্তু আমি কিন্তু তারে জামিন পার দেখিনি রিসেন্টলি, কিন্তু আমার এখনো তারে জামিন পার পরিষ্কার মনে আছে, কারণ এতবার দেখেছি, এত ভিভিড একটা এক্সপিরিয়েন্স ছিল। সেই ব্যাপারটা সিতারে জামিন পার এর মধ্যে কিন্তু নেই আপাত দৃষ্টিতে। কিন্তু এই টাইপের সিনেমা না তোর ভেতরে বসতে একটু সময় নেয়, ঠিক আছে? এই সিনেমাটা আদৌ রিয়াচেবল কিনা এটা তুই 7 দিন 10 দিন বাদে গিয়ে তুই টের পাবি, তুই এক্ষুনি তুই বুঝতে পারবি না, বুঝতে বা পারছি। ওটিটিতে এলে পরে তুই টের পাবি। ঠিক ঠিক। দেবজ্যোতি, তোর কি ওপিনিয়ন? আমার ওপিনিয়ন দেখ, আমার এই সিনেমাটার গানগুলো, যেটা স্বর্ণ বললো আমি টোটালি এগ্রি করি, মানে তারে জামিন পারের সাউন্ড ট্র্যাকটা খুব আন্ডাররেটেড একটা অ্যাসপেক্ট। এই যে মিসআন্ডারস্টুড চাইল্ড এবং কোথাও গিয়ে সন্তান, এবং এখানে যে ঈশানের যে ক্যারেক্টারটা ছিল দার্সিল সাফারির, ডিসলেক্সিয়াতে সাফার করতো, সেখানে এই যে না বুঝতে পারাটা এবং কোথাও গিয়ে ফিট ইন না হতে পারাটা, যেটা প্রচুর বাচ্চা বা বড় হওয়ার সময় মানুষ ইয়ে করে, সেটা হচ্ছে ইনএবিলিটি টু ফিট ইন। খুব সুন্দর স্টোরি টেলিং হয়েছিল গানের মাধ্যমে। দেখ সিতারে জামিন পারে কিন্তু মানে সিতারে জামিন পারে আমি বলবো না এক্স্যাক্টলি ওটাই করার চেষ্টা করা হয়েছে সাউন্ড ট্র্যাকের মাধ্যমে, বাট সাউন্ড ট্র্যাকটা কিন্তু কোনো দাগ কাটতে পারে না। একটা গান আছে যেটা ওই মানে কায়ামাত সে কায়ামাত তাকে, যে পাপা कहते हैं বাড়া নাম কানেগা, ওটারই কাইন্ড অফ একটা প্যারোডি গান আছে। মানে কোনো গানই খুব একটা যে ওয়ার্ক করছে তা কিন্তু না। তুই হয়তো সিনেমাটা যখন দেখছিস ফ্লোতে বেরিয়ে যাচ্ছে, বাট আলাদা করে ওই গানগুলো কিন্তু খুব একটা শুনতে ভালো লাগবে না। যেটা ইয়েতেও ছিল, মীরা জাহান ছিল, মা গানটা অসম্ভব সুন্দর, তারে জামিন পারে বা বাম্বাম বলে একটু অন্য রকমের গান, ওটা অনেক বেশি একটা ফান একটা গান, সেটাও কিন্তু মানে হ্যাঁ, এই গানগুলো এখনো শুনলে ভালো লাগে। সিতারে জামিন পারের গানগুলো সিনেমা যখন চলছে ওয়ার্ক করে যায়, বাট আলাদা করে কিন্তু মানে ভালো লাগে। এটাও এরকম একটা ব্যাপার হচ্ছে যে আমি ওটা হলে এক্সপিরিয়েন্স করছি, আমার চারপাশে দর্শক আছে, তারাও বিষয়টা এনজয় করছে, আমার সেই জন্য এনজয় ব্যাপারটা তবে চলে তোদের আসছে। একটা কথা বলি, এটা অনেক মানুষই ভুলে গেছে বা হয়তো জানেও না, হুম। তারে জামিন পার কিন্তু ওটাও কিন্তু তোর অরিজিনাল কাজ নয়, ওটা যার মাথায় এসেছিল আইডিয়াটা, আমির খান কাইন্ড অফ তার সাথে প্রচুর ঝামেলা করে তার থেকে কাইন্ড অফ সিনেমাটা ছিনেই হ্যাঁ নিয়ে ওই লোকটা তো ইয়ে বানিয়েছিল, স্ট্যানলি কাট আব্বা বানিয়েছিল, আমার নামটা মনে স্ট্যানলি পড়ছে না। কাটাব্বা, এবং লোকটা হ্যাঁ, ভালো সিঙ্গাম সিনেমা। টুতে ভিলেনের চরিত্র করেছিল, অমল পালেকার বা সামথিং। হুম। অথবা আমির খানের যে ক্যারেক্টারটা ওটা কিন্তু না 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 বিনীত না, অমল খান্নার ছেলের অমল করা পালেকার কথা। তো অন্য লোক, অমল গুপ্তে, অমল গুপ্তে। ঘুরতে ঘুরতে অমল গুপ্ত। অমল পালেকার তো আলাদা লোক। অমল পালেকার তো সে 70s 80s গোলমালে হিরো ছিল। সেই ব্যাপারটা হচ্ছে কি, যে কি আমির খান না এই লোকের থেকে চুরি করা বা ভালো জিনিসকে রিক্রিয়েট করাটা খুব ভালো বোঝে। ওকে, এই জন্য আমি বলছি এই সিনেমাটাকে যারা ব্যাশ করছে না বা যারা বলছে যে আমরা দেখবো না কারণ এটা তো মানে ফ্রেম বাই ফ্রেম রিমেক, সিআর থেকে অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স এসছে, এবং কথাটা রিয়েলি সত্যি, মানে এটা এটা আমি পর্যন্ত খেয়াল করিনি, মানে আমি অ্যাডাম স্যান্ডলারের এত লংগেস্ট film ইয়ার থেকে দেখেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স ঠিক আসেনি, চ্যাম্পিয়ন্সের কিন্তু না একটা অরিজিনাল না না, চ্যাম্পিয়ন্স ওখান থেকে আসেনি, মানে থিম্যাটিক্যালি একটা অদ্ভুত সিমিলারিটি কিন্তু রয়েছে, ঠিক আছে? ওকে, দেখ মানে ওই লংগেস্ট ইয়ার থেকে মানে গল্পটা ছিল একই জন্মের অ্যাডাম মধ্যে স্যান্ডলার পড়ে। জেলে জেলে আমেরিকান ফুটবলের টিম বানাচ্ছে, ঠিক আছে? হুম। এটা কিন্তু এটা লংগেস্ট ইয়ার সিনেমাটা আমার ভালো লাগে না, এটা কোনো মানে ওই অ্যাডাম স্যান্ডলার আমার কোনো সিনেমাই ভালো লাগে না। এই মানে অ্যাডাম লংগেস্ট ইয়ার, স্যান্ডলারের দেবজ্যোতি তোর সব থেকে ফেভারিট সিনেমা কি? আমার ভাই ইউ আমার অ্যাডাম ডোন্ট মেস স্যান্ডলারের সব উইথ থেকে ইয়োহান। ফেভারিট সিনেমা হচ্ছে রেইন ওভার মি, যেটা ডন চিডেলের সাথে ছিল। আচ্ছা, না না, আমার ইউ ডোন্ট মেস উইথ ইয়োহান ভাই, ভাই সেরা ইস কমেডি ভাই, ঠিক আছে? ইস 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 শালা দেন তো ইয়ে জলের তলা দিয়ে ইসরায়েলে গিয়ে উঠছে কি সব ঢাল। ও হ্যাঁ, আমি বলছি এই সিনেমাগুলো আউটরেজিয়াস এন্ড হিলারিয়াস, ঠিক আছে? আজকের দিনে এগুলো তৈরি হবে বল, না ভাই, ঠিক আছে? বোরাট তো তৈরি হওয়ার প্রশ্নই নেই। জোহানও তৈরি হবে না, জোহান তৈরি হবে না, এটা ভালো জিনিস। আর সিনেমাটা জানি সিনেমা ছিল। বোরাট আমার ভাই ইয়োহান ইয়োহান আর ডিক্টেটর হচ্ছে গিয়ে আমার হাসির দরকার পড়লে আমি এই দুটো সিনেমা খুঁজি আর হেরাফেরি। জি 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 না না, জি জি। আচ্ছা দেবজ্যোতি তুই আনকাট জেমস দেখেছিস? আনকাট জেমস, আনকাট 55 জেমস ডেট? ভালো। আমি আনকাট জেমস বলবো, আর রেন ওভার মি তুই যদি না দেখে থাকি, ওটা খুব ইমোশনাল সিনেমা। ওটা হচ্ছে ডন চিডেল ছিল আমাদের, ঠিক আছে? ডন চিডেল আর অ্যাডাম হ্যাঁ আমি ওটা স্যান্ডলার, ঠিক আছে? দেখেছি, আমি না এই সিনেমাগুলো, আমি তোকে বলছি এই সিনেমাগুলো আমি এত আর্লি স্টেজে দেখেছি না, এই সিনেমাগুলো আবার আমার আমি রিওয়াজ রেন ওভার মি দরকার, ঠিক কখন আছে? দেখেছিলাম বলছি, আমি রেন ওভার মি দেখেছিলাম হচ্ছে কোভিড এর সময়, ওই ক্যাম্পিয়নের যে সময় দেখেছিলাম ওই সময়। তো তখন আমি এই জাতীয় আপলিফটিং সিনেমাগুলো দেখছিলাম যাতে আমি নিজে মানসিকভাবে সুস্থ থাকি, ঠিক আছে? আমার রেন ওভার মি খুব ভালো লেগেছে। আমাকে এটা রিওয়াজ করতে হবে। আমার তো 51st ডেটটাও খুব ভালো লাগে, মানে ফিফটি মানে ফাইভ প্রেমের খারাপ, সিনেমা তো ফিফটি ওরকম। ফাইভ ভালো, ওয়েডিং সিঙ্গারও ভালো, ওয়েডিং সিঙ্গারও ভালো। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, জোহান বেকার সিনেমা, জোহান একদম বেকার। আমি আপনাদেরকে বলছি আপনারা আমার ওপর বিশ্বাস করে একবার ইউ ডোন্ট মেস উইথ ইয়োহান দেখুন, দেখে আপনারা বুঝবেন যে এইটা হচ্ছে কি মজা, নোংরা মজা, ঠিক আছে? ওকে, এটা বলছিলাম লংগেস্ট ইয়ার্ডের সাথে ক্যাম্পিয়নিদের
আমি যে কম্পেয়ার করেছে আমি সেটা ফেলে দিচ্ছি না, সিমিলারিটিস আছে, বাট লংগেস্ট ইয়ারের গল্পটা কি ছিল, সেটা হচ্ছে প্রিজিয়ান ইনমেটরা মিলে একটা টিম তৈরি করছে। চ্যাম্পিয়নিজের যে গল্পটা সেটা কিন্তু রিয়েল ইনসিডেন্ট, ঠিক আছে? আমেরিকাতে অ্যাকচুয়ালি একটা কোচ ছিল যে অ্যাকচুয়ালিতে ডিসেবল টিম নিয়ে সে একটা সাকসেসফুল রান ছিল, ঠিক আছে? তো মানে ক্যাম্পিয়নিজ কিন্তু মানে আমি বলছি না সিমিলারিটি নেই, এবার ওটা থেকে আর ভাই অ্যাডাম স্যান্ডলারের সিনেমা থেকে ছেড়ে সিনেমা বানাচ্ছে শুধু সাজিদ খান, ওই হাউসফুলের সিনেমা, এগুলো জোনাস থেকে ছাড়, ঠিক আছে? আর কেউ ছেড়ে পারে। এই যে দুটো সিনেমাটা গেল, যাই হোক আমির খানের সিতারা জামিন পার গেল, তারে জামিন পার গেল, এবার যেই সময়টা আমির খানের চলছে যে আমির খান একটাও সিনেমা সেরকম ভাবে আমির খানের ক্লিক করছে না, বিগত অনেক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। যাই হোক এই সিনেমাটা এখন দেখা যাক বক্স অফিস পরে আমির খানের পরবর্তী সিনেমা বা কি নিয়ে করতে পারলে যে আমির খান আবার সেই কামব্যাকটা করতে পারবে, তোদের কি মনে হয়? আমার মনে হয় আমির খান এবার রিটার্ন নিয়ে নে, ঠিক আছে, অনেক হয়েছে। প্লাস ওয়ান, একদম এক্স্যাক্টলি। এরকম অনেকেই আছে, শুধু আমির খানকে আমরা ছোট করছি তা না, এরকম বলিউড সাউথ অনেকের আছে যাদের ভাই এবার মানে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। আমার মনে হয় শাহরুখ খানকেও না না, আমি খুব স্যারকাস্টিক্যালি বলছি না, আমি কেন বলছি, আমিও স্যারকাস্টিক, আমি ডেড সিরিয়াস। রিসেন্টলি তো আমি আমির খানের ইন্টারভিউ গুলো বা পডকাস্ট গুলোর তো কিছু কিছু ক্লিপিংস তো দেখলাম, ঠিক আছে, বা আমির খানকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে সেসব আমি দেখছি। আমির খান না, টু বি ভেরি অনেস্ট, অত্যন্ত আর্টিস্ট একটা মানুষ। সে দুটো রিমেক সিনেমা করুক বা যাই করুক না কেন, আমির খানের সিনেমার জন্য কিন্তু একটা ভিশন কিন্তু আছে। বাট এখন না এই ফিল্ম বানানোর মিডিয়ামটা না খুব মেলাইন্ড একটা মিডিয়াম হয়ে গেছে, যেখানে সবার মনে হচ্ছে মিনিমাম একটা 500 কোটির সিনেমা না দিতে পারলে পরে হবে না। সিনেমা অ্যাজ এ আর্ট ইজ ডাইং। আজকে মার্কেটে আমির খানকে কেউ যদি বলে যে আল্লু অর্জুন 2000 কোটির সিনেমা দিয়েছে আপনি দিন, আমির খান কম্পালশনে এসে গেলে পরে আমির খান পারবে না সেটা করতে, ঠিক আছে? কারণ অতটা ক্লাসলেস ছাপড়ি হওয়া আমির খানের পক্ষে কিন্তু একটুখানি চাপের ব্যাপার আছে ভাই। ওকে, মানে আমি যদি ইন্টারভিউ করছি, আমির খান যে রিমেক গুলো করছে সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সিনেমা রিমেক। ফরেস্ট গার্ডের রিমেক করছে, ওয়ার্ক করেনি, আইডিওলজিক্যাল উল্টোপাল্টা করেছে, সেসব বাদ দিচ্ছি। চ্যাম্পিয়নিজ একটা সামাজিক বার্তা আছে, ছাপড়ি জিনিস কিন্তু আমির খান মারাচ্ছে না, হয়তো ওয়ার্ক করছে না। এবার আমির খানের না লাইফ একটা বড় ভয়েড কি ক্রিয়েট হয়ে গেছে। আমির খান যখন থাগলা হিন্দুস্তান করেছে বা ধুম 3 করেছে, যেগুলো সেই অর্থে বলতে গেলে কি ওই সময়ের টেন্ট পোল ফিল্ম ছিল, যে খুব প্রিমিয়াম, যে ভাই হাই বাজেটের কমার্শিয়াল সিনেমা, ওগুলোতে আমির খান পুরোপুরি ধেরিয়েছে। ওগুলোতে আমির খানকে কেউ সুযোগ দেবে বলে আমার রিয়েলি বলছি মনে হয় না। এখন আমির খান বলছে যে আমি মহাভারত বানাবো বা আমি সুপার হিরো ফিল্ম করবো, যেটা আমি আমির খানের সেন্সিবিলিটির সঙ্গে এই জিনিসগুলো আসবেই না। আর মহাভারতের কথা আমি যদি বলি ভাই, প্লিজ ভাই প্লিজ স্টপ ইট দেয়ার। ওকে, জাস্ট মানে অনেকে ভাববে যে আমি কোনো রকম মানে রিলিজিয়াস অ্যাঙ্গেলে বলছি, আমি এমনি বলছি ভাই, আমির খান জীবনে এত বড় স্কেলে যখনই সিনেমা করতে গেছে তখনই ছড়িয়েছে, এবং সেগুলোতে কিন্তু মানে ধুম 3 কিন্তু ইয়াশ রাজের হাত থেকে এসছে। সিনেমাটা হয়তো বিজনেস করেছে, বাট সিনেমাটার কোয়ালিটি কি আজকের দিনে ধুম 3 হ্যাঁ, সেটা কিরকম অখাদ্য ভাবে পাইরেট অফ ক্যারিবিয়ান থেকে রিপ অফ করতে গিয়ে একটা বালের ডিরেক্টর দিয়ে, আর আমির খান যে কেন বিজয় কৃষ্ণ আচার্যের সাথে যে কেন ভাই, এর থেকে ভাই আমার পডকাস্টার অমর্ত্য আচার্যের সাথে সিনেমা করলে ভাই ওর সিনেমা হিট হতো, ঠিক আছে? ওকে, তাই বিজয় কৃষ্ণ আচার্য কিন্তু আমাদের স্বর্ণজ্যোতি ফেভারিট সিনেমা বানিয়েছিল, যেটা হচ্ছে টাসান। অল টাইম স্বর্ণজ্যোতি প্রিয় সিনেমা হচ্ছে টাসান। ভাই আমি কিন্তু হাই পর্যন্ত ছিলাম না, কিন্তু অনিল কাপুরের ভাঙা ইংলিশ শুনে লাইক ও মাই গড দিস ইজ মাই স্পিরিট অ্যানিমেল। ওইটাও ভাই, ওটাও জোহান লেভেলের সিনেমা, ঠিক আছে? এবং ভাই সাইফ আলী খানের টুইস্ট ভাই, এদিকে কারিনা কাপুরের সাথে প্রেম টেম করলো জিরো ফিগারে, তারপর সালা অক্ষয় কুমারের সাথে প্রেম হয়ে গেল। মানে টাসান কতটা মানে টাইমের থেকে এগিয়ে, সময়ের থেকে এগিয়ে থাকা টাসান ওয়াক ছিল সিনেমাটা, দেখতে পাচ্ছি না আজকাল যারা দেখতে পাচ্ছি না যে মহিলারা টাসান সিনেমা ক্যারেক্টারটা তুই হচ্ছে সাইফ আলী খানের ক্যারেক্টারটা, আর অক্ষয় কুমারের ক্যারেক্টারটা হচ্ছে দেবজ্যোতি। স্বর্ণকে একটা প্রশ্ন করো, আমি তোদের দুজনকে একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে লোকেশ কানাকরাজ ডিসি দেখে সিনেমা বানায়, এটা স্বর্ণ আমার থেকে অনেক বেশি কোয়ালিফাইড, ঠিক আছে? এবং আমির খানও ক্রিস্টোফার নোলানের দেখে প্রেস্টিজ থেকে ছেপে ধুম 3 বানিয়েছে, এবং মেমেন্টো থেকে ছাপেনি কাইন্ড অফ, বাট যাই হোক ইন্সপিরেশন নিয়ে গাজনি বানিয়েছে। তো দুজনে মিলে এই যে এরা ডার্ক নাইট রিপ অফ বানাতে চলেছে, এই বিষয়ে তোর কি বক্তব্য, বিং আ ডিসি ফ্যান? একদম অনেস্টলি ভাই আমি তোকে একটা সত্যি কথা বলছি, দেখ লোকেশ কানাকরাজ সিনেমার মধ্যে স্টাইল তো রাখতে পারবে, ভালো অ্যাকশন সিনেমা তো রেখে দেবে, ভালো মিউজিক হয়তো এসে যাবে, ডার্ক সিনেমাটোগ্রাফি হয়তো আমরা দেখতে পেয়ে যাবো, বাট লোকেশ কানাকরাজ কিন্তু স্টোরি হিসেবে কিন্তু ধেড়াচ্ছে। আমি মানাগারাম দেখিনি, কাইথি ওয়াজ ইজ বেস্ট ওয়ার্ক, বিক্রম সেকেন্ড বেস্ট, লিও মানে লিওতে যেই ব্যাক স্টোরিতে ঢোকে সঞ্জয় দত্ত আমারও পোষায়।
লিও ভাই, লিওর অ্যাকশন সিন গুলো দেখে যতটা বেশি খুশি হলাম, মেন স্টোরিটা যে রিভিল হলো ভাই, লিও পুরোপুরি হেগে দিল, ঠিক আছে, মুখে ভর করে। হ্যাঁ। এবার দেখ, আমি একটা কথা চিরকাল বিশ্বাস করি, নো ম্যাটার তুমি কি এলিমেন্ট ইউজ করছো, কি স্টাইল দিচ্ছ, কি সিনেমাটোগ্রাফি দিচ্ছ, কি ফাইট কোরিওগ্রাফি দিচ্ছ, ইফ ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ এনিথিং টু সে which translated into a beautiful story which is incorporating the whole film, then this is just pointless. ওরা ডিসির ওই হ্যান্ড অফ স্টিল থেকে ওরা অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। এবার দেখো, লিও কিন্তু ওই ডিসি থেকে, ডিসি ভার্টিগো হিস্টোরি অফ ভায়োলেন্স থেকে অ্যাডাপ্টেড কিন্তু ছিল, হেগে কিন্তু লাট করেছে, ঠিক আছে। এবারে আমি এই কুলিটা দেখবো, দেখ সোয়াক প্রেজেন্টেশনে অ্যাকশন দেখিয়ে দেবে, গল্প লেভেলে কি করবে। আর আমির খানও কিন্তু ব্যাংক্রাফট স্টোরি লেভেলে, ওই জন্য কিন্তু ওকে রিমেক গুলো করতে কিন্তু হচ্ছে, হ্যাঁ বা অবশ্যই। সেটাকে জাস্টিফাইও করতে হচ্ছে যে না আমি রিমেক করছি, আমি আমার মতো করে করছি। আরে কি কার মতো ভাই, দাড়ি কমা ফুল স্টপ ব্র্যাকেট ভাই, অ্যাপোস্ট্রফি শুদ্ধ তুই ঝেড়ে তুই দিচ্ছিস, ঠিক আছে। তো কি লাগছে এসব সিনেমাতে, তো ডিরেক্টর নেওয়া ভাই মানে পয়সা ওয়েস্ট, তাই না? হ্যাঁ তো সেটা টিকিট হচ্ছে দেখে এটা। আমি নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি জানি না, আমার মনে হয় আমির খান শুড জাস্ট রিটায়ার। আচ্ছা প্রত্যয় বল, প্রত্যয় তো তুই আমির খানকে সুপার হিরো হিসেবে দেখতে কতটা এক্সাইটেড? না না না, আমার আমির খানকে নিয়ে ওটাই যে এবার ভাই ক্ষমা দাও, ফুল স্টপ লাগিয়ে দাও, লাস্ট ওই কুলিটা আসবে, ওটাই দেখার যে তুই আমির খানকে একটা ব্যাটম্যান কস্টিউমে দেখতে চাস না? না 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 না, আমার এইসব দেখার কোনো ইচ্ছা নেই। আমির খানের বরং করা উচিত গাজনি 2, ঠিক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি গাজনি যদি এখন করে যে ক্যারেক্টারটা এজ আউট করে গেছে, দাড়ি ফাড়ি মানে সাদা হয়ে গেছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি কিন্তু কি কেস হবে, অ্যাকচুয়ালিতে কি কেস হবে? Actually একটা তাই হবে। ওল্ড ম্যান লোগান স্টাইলে কিন্তু করা কিন্তু আমি যেতে পারে, আমি লোকানটাই করতে আছি। যে যে গাজনি ধর্মাত্মার কোনো এক অবৈধ সন্তান, সে এখন হয়ে গেছে কিং, এবং সে তার বাবার মৃত্যুর কোনো হদিশ পাচ্ছে না, এবং তারপরে সে যখন পাচ্ছে ওই ডায়েরি খুঁজে সামহাউ ডট কানেক্ট করে, তখন সে লাইক পাগল হয়ে যাচ্ছে যে এই লোককে খুঁজে বার করতে হবে। ইন দ্য মিন টাইম জিয়া খানের একটা মেয়ে হয়েছে, তার সাথে বন্ড করছে। না না, জিয়া খান তো মরে গেছে, জিয়া খানকে তো রাখা যাবে না। হ্যাঁ, এরকম ভাবে রাখা যাবে, আমি ওই জন্যই বলছি জিয়া খানের মেয়ে, যে একটা বাচ্চা মেয়ে, তার সাথে বন্ড করছে, সে হচ্ছে ইমোশনাল অ্যাঙ্কার। হ্যাঁ, এবারে সেই মেয়েটাকে ধরে তার পেট থেকে কথা বার করে আমির খানের ব্যাপারে টর্চার করে, অ্যান্ড আমির খান বিলাইক যে আমাকে লাইফে আরো একবার ফাইট করতে হবে, কল্পনাকে আমি বাঁচাতে পারিনি, একে আমি বাঁচাবই। কিন্তু আমির খান ইজ আউট অফ ডেপথ হিয়ার, কারণ ও তো টেম্পোরারিলি রিভেঞ্জের জন্য ওরকম ছিল, হি ইজ নট আ সেশন ভিজিল্যান্টি অথবা পুলিশ বা ওরকম টাইপের কিছু, ঠিক আছে। এবং ও কাইন্ড অফ এই ঘটনাগুলো এরকমও দেখানো যায় যে এই যে ঘটনাগুলো ও যে কমপ্লিট যে করেছিল, সেগুলো কাইন্ড অফ অনেক ফেড আউট হয়ে গেছে ওর কাছে। কিন্তু এবং এখানেও তুই কিন্তু একটু ব্যাটম্যান টাইপেরও একটা ইয়ে দিতে পারিস, কারণ এই যে গাজনি ক্যারেক্টারটা দেখিয়েছিল আমির খানের, যে ক্যারেক্টারটা কি সঞ্জয় সিংহানিয়া বোধহয় নাম ছিল, বিশাল বড় লোক ছিল। তো ইউ ক্যান লাইক ইন্ট্রোডিউস গ্যাজেটস এন্ড স্টাফ, সেটা মেক সেন্স করবে, কারণ লোকটা বিশাল বড়। সেটাই ওই স্টোরিটা করলেই লোকে খেয়ে ফেলবে, 1000 কোটি এমনি ব্যবসা করে ফেলবে। ওইটা ভাই, খালি তুমি একটা গাজনি ট্যুর একটা টিজার দাও, তাতে ক্যাসে মুঝে তুম মিল গে একটা স্লো রিপ্রাইজ ভার্সন শুরু হচ্ছে রোমান্টিক নোটে, তারপর স্যাড নোটে যাচ্ছে। আচ্ছা, আমি প্রোডাকশন থেকে যদি কারোর কাছে ভিডিওটা পৌঁছায়, তারপরে লুকটা আমার চ্যানেলে আমার ইমেল আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, অন্যকে কিভাবে। এবং খুব ডার্ক অ্যানথেমে তারপর টিজারের মিউজিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা একটা ব্রুজড বয়স্ক আমির খানকে দেখতে পাচ্ছি, যার মাথাতে ওই দাগ, ঠিক আছে, এবং ট্যাটুগুলো ফেড আউট হয়ে যাচ্ছে, ট্যাটুগুলো ফেড আউট হয়ে গেছে। দেখ, ওর মাথায় কিন্তু চুল এসে গেছিল, গাজনি সিনেমাটা লাস্টটা কিন্তু দেখিয়েছিল যে চুল ফুলেছে ভদ্রলোক। হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখাবো যে আমির খান আয়নার সামনে বসে র্যাপিডলি নিজের চুলগুলোকে ওই ট্রিমার দিয়ে ছাঁটছে, এবং ওই কাটা দাগটা আবার বেরিয়ে পড়ছে, ঠিক আছে ভাই। এই টিজারটা দিলে না ভাই, এবং এখন আমরা এরকমও করতে পারি যে ও কাটতে গিয়ে আমির খান প্রোডাকশন থেকে কেউ বাংলা বুঝে থাকেন, তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনারা যাবেন চাকদাতে গিয়ে পুলিশ স্টেশনে যাবেন, গিয়ে প্রত্যয়ের কথা জিজ্ঞাসা করবেন, বলে দেবে, আমাদের দুজনের কথা বলবেন। শেষটা তো করতে দে, ও ট্রিমারটা চালাতে গিয়ে না কেটে ফেলেছে একটুখানি, আর রক্তটা ওর যে ওই যে স্কারটা যেটা এরকম ভাবে এসে এদিক থেকে গেছে, ওইটা বরাবর তো নামছে, এবং ওই জিনিসটা পুরো হাইলাইট হচ্ছে, ঠিক আছে ভাই। সিলুয়েট লাইটিং এর জিনিসটা যা লাগবে না, যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, স্পট লাইট, মাথায় রক্ত, এজের একটা আমির খান, এবং ওইখানে গিয়ে টিজারটা এন্ড হচ্ছে। ভাই আমি প্রথম দিন আমি 2টো টিকিট কাটবো, সকালের একটা শো, দুপুরের একটা শো। ধর এই পডকাস্টটাই ভাইরাল হয়ে গেল, এই আইডিয়াটাও ভাইরাল হয়ে গেল, এটা একটা ব্যাপক একটা ভিউ চলে গেল। আমি প্রত্যয়ের পেমেন্ট ঢুকবে, আমি বসে, ঠিক আছে।
আচ্ছা প্রত্যয়, আমি যে হ্যাঁ। বিড়ি ফিরি খেলাম, এসব অপভাষা ইউজ করলাম ভাই, অশ্রাব্য ভাষা, আজ থেকে গালাগাল না, আমি কিন্তু অশ্রাব্য তারপরে ভাষা সৌম্য দেখে গেছি। কপিরাইট দিয়ে দেবে, তারপরে সৌম্য কপিরাইট দিয়ে না না প্রত্যয় বলছি, তোর তোর ফ্যামিলি ভদ্র অডিয়েন্স দেখে বলবে না তো যে প্রত্যয় এরকম নোংরা ছেলের সাথে কিন্তু মিশবে না, স্বর্ণবতী কিন্তু নোংরা ছেলে, ঠিক না, আছে? কোনো ব্যাপার না। না, না, এরকম চলতেই পারে। তা যাই হোক, এরকম একটা ডিসকাশন হলো। তার ডিসকাশনটা সম্পর্কে আপনাদের কি মতামত? আমির খানের কেরিয়ার কোন দিকে যেতে চলেছে, এবং আমরা একটা থিওরি করলাম। এই আইডিয়াটা আপনাদের কিরকম লাগলো সেটা জানাবেন। এবং আমির খানের কেরিয়ার দুটো যে কাজ, সেই দুটো নিয়েও আমরা আলোচনা করলাম। তা চলুন, এই আজকে অব্দি এখানেই শেষ করছি। আর প্রত্যেকের চ্যানেল আপনারা দেখুন, প্রত্যেকে দুর্দান্ত কন্টেন্ট নিয়ে আসে। মহিবাব দেবজ্যোতি, তারপর হচ্ছে স্বর্ণজ্যোতি, আপনারা জানেন ফিল্মি স্টুডেন্ট, সাপোর্ট করুন, দুজনকেই সাপোর্ট করুন, দুজনে খুব ভালো ফিল্মি বক্তা, স্টুডেন্ট, ফিল্মি যে কোনো স্টুডেন্ট। বিষয় নিয়ে অসাধারণ বক্তব্য রাখে। আমার পার্সোনালি ওদেরকে খুবই পছন্দ। তা যাই হোক, তা আজকের মতো এখানে শেষ করছি। মতামত জানাতে ভুলবেন না। চলো, বাই।